এখানে রাজীব কুমার ইডি অফিসিয়ালদের সোজাসুজি থ্রেটেন করেছিলেন। বলেছিলেন, আপনাদের 15 মিনিট সময় দিলাম, সমস্ত ফাইলপত্র হয় দিয়ে দিন, নইলে আই আই উইল পুট ইউ আন্ডার অ্যারেস্ট। কেমন? এটা অনেক টাটকা, এটা অনেক জীবন্ত, এটার অনেক এভিডেন্সিয়ারি ভ্যালু। নইলে রাজীব কুমারের বাড়ি থেকে ওর মার খেয়ে, হ্যাঁ, শেক্সপিয়ার থানার পুলিশ সিবিআই কে পেঁদিয়ে ভুট্টা করে ইয়েতে নিয়ে গেছিল, ওদের থানায় ঢুকিয়ে দিয়েছিল। ঠিক আছে? কেউ কখনো কল্পনা করেছে সেই রাজীব কুমার 19 দিন অন্তর্ধান হয়েছিল? 19 দিন, একদিন দুদিন নয়। এই না হয় 10 তারিখে ইয়েটা হলো না, কপিল সিব্বালের শরীর খারাপের কারণে 18 তারিখ তো হবে, হতে বাধ্য। তিনজনের কপালে ব্যথা একদম ঝুলছে: রাজীব কুমার, মনোজ ভার্মা, আর এই ডিসি সাউথ। যেভাবে বন্দ্যোপাধ্যায় পরিবার আহ, গত 15 বছর ধরে জামাই আদরে ট্রিটেড হয়েছে বাই দোজ হু হ্যারাসড ইনোসেন্ট পিপল লাইক মি, কেমন? সেটাও তো হিসেবের খাতায় জমা থাকছে। তো রাজীব কুমারের ব্যাপারটা আপনি কিভাবে কি বললেন? দেখো, রাজীব কুমারের খবরটা এমন কিছু আমার কৃতিত্ব না। আমি রিপোর্টার জীবনে অনেক বড় বড় স্টোরির মানে সলতেটা একেবারে সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছি। এটাও ওই রকমই একটা ঘটনা। আমাকে একজন জানালো যে তার কানে এসছে এরকম ঘটনা হয়েছে। অল আই ডিড ইজ টু চেক উইথ দ্য এয়ারপোর্ট ইমিগ্রেশন, কেমন, যে এরকম ঘটনা ঘটেছে কিনা। যিনি আমাকে খবর দিয়েছিলেন তিনি বলেছিলেন ও 3 তারিখে চলে গেছে। আমি দেখলাম না, 1 তারিখে গেছে, এবং ইমিগ্রেশনে যেটা লেখা আছে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা। ঠিক আছে? তারপরে আমি দেখলাম একজন তৃণমূলের এমপি, আরেকজন বিজেপির ইয়ে বড় নেতা, এদের দুজনই আমাকে পরে বললেন যে এই খবরটা তো আমাদের কাছে অনেক আগেই এসেছিল সুমন। বললাম, তো আপনারা দেননি কেন? আমরা আর গুরুত্ব দিইনি, একটা ইমিগ্রেশনে আমাদের একজন চেলা আছে, সে দিয়েছিল। এটা কিছুই না। ঠিক যেমন আমি ওই যে অভিষেক একবার চলে গেছিল না, পাখি উড়ে গেল লিখলাম, তাই নিয়ে অনেক গালাগাল করলো, হ্যাঁ, সেটাও আমি ওই এয়ারপোর্ট সোর্সেই জেনেছি। তোমার যদি লোকজনের সঙ্গে আলাপ পরিচয় থাকে, যেটা আমার একদা খুব ছিল। কথা বলছি যে রাজীব কুমারের চলে যাওয়ার বিষয়টা কেন হঠাৎ খবরে নিয়ে এলেন? এ তো নর্মাল মানুষের মতো নিতে পারতেন। আপনি কে কোনো সংবাদ মাধ্যম নিয়ে এলো না, আপনি হঠাৎ এই মন্তব্যটা করতে কারণ এর গেলেন? মধ্যে আমি খবরের গন্ধ পেলাম, তাই। সেটা হচ্ছে যে এই না হয় 10 তারিখে ইয়েটা হলো না, কপিল সিব্বালের শরীর খারাপের কারণে 18 তারিখ তো হবে, হতে বাধ্য। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে আমি জানি না। একটা কনস্টিটিউশনাল কোর্ট হঠাৎ করে একটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হয়তো খুব কড়া মন্তব্য করতে পারে, বা সিবিআই এর হাতে তো তদন্তটা দিয়ে দিতেই পারে। আর সিবিআই এর যা চেহারা দেখেছি, যারা একটা আরজি করের কেস রিভিল করতে পারে না, তারা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবে, আমরা সেই সিবিআই দেখিনি। রাজীব কুমারের বাড়ি থেকে ওর মার খেয়ে, হ্যাঁ, শেক্সপিয়ার থানার পুলিশ সিবিআই কে পেঁদিয়ে ভুট্টা করে ইয়েতে নিয়ে গেছিল, ওদের থানায় ঢুকিয়ে দিয়েছিল। ঠিক আছে? কেউ কখনো কল্পনা করেছে সেই রাজীব কুমার 19 দিন অন্তর্ধান হয়েছিল? 19 দিন, একদিন দুদিন নয়। এবং লোকের পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট। এমন ভয় পেয়ে গেছিল যে 19 দিন তার কোনো টিকিই পাওয়া যায়নি। তারপরে 19 দিন পরে হঠাৎ দেখা গেল দুই সাংঘাতকে নিয়ে তিনি সুন্দর জামা কাপড় পরে আলিপুর কোর্টে এসে অ্যান্টিসিপেটরি বেল পেয়ে গেলেন। ঠিক আছে? তার মানে কি? তার মানে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর একটা সময় যেমন তারা খুব প্রোঅ্যাক্টিভ হয়েছিল, আবার পরবর্তীকালে সম্পূর্ণ সুইচ অফ করে দিল। আর তারপরে আরো হাস্যকর, তার জামিন কনফার্মড হওয়ার 5 বছর পরে
না 6 বছর পরে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে হুজুর আমরা এই জামিনের বিরোধিতা করছি। বি আর গাভাই তখন চিফ, বললেন ফাজলামি পেয়েছেন, 5 বছর আগে যেটা আমরা দিয়ে দিয়েছি হঠাৎ করে আপনারা এসে হ্যাঁ ঘুম ভেঙেছে, তো ওকে দুধ দুধ সেই সেই করে দিয়েছে। আবার সেকেন্ড আরেকটা ক্রাইসিস রাজীবের জীবনে এসছে, অলমোস্ট অফ দ্য সেম নেচার। সারদার জিনিসটা যতটা, সারদার তবু সার্কামস্ট্যান্সিয়াল। সেটা হচ্ছে রাজীব কুমার সেই সময় আহ, ইয়েতে কি বলে সল্টলেক পুলিশের কমিশনার ছিলেন, অতএব প্রথম এসআইটি যেটা করা হয়েছিল তার মাথায় উনি ছিলেন। অতএব উনি এই এই কাজ করেছেন বলে মানুষ মানে আমরা অনুমান করেছি। ওইসব নানা রকম লাল ডায়েরি নীল কেউ দেখেনি, কিন্তু কেউ কারুর কাছে একটা ফুটেজ নেই বা প্রমাণ নেই বা ব্যাংক থেকে বের করতে পারেনি যে রাজীব কুমার এসে ওখানে লকার খুলে কোনো কিছু নিয়ে গেছেন। লাল ডায়েরির কথা বাদ দিচ্ছি, ঠিক আছে। এবার এসআইআর এ দেয়ার ফটোগ্রাফিক এভিডেন্স যে তিনি ঢুকছেন, তিনি বেরোচ্ছেন, এবং সে ওই ঘরের ভিতরে, কেননা ও তো প্রতীকজনের বাড়িতে যায়নি, ও পরে দৌড়তে দৌড়তে এসেছিল ওই আইপ্যাকের অফিসে। আইপ্যাকের অফিসের ভিতরে কি হিটেড এক্সচেঞ্জ হয়েছে সেগুলো সব তো ইডির কাছে ইয়েতে ভিডিওতে তোলা আছে। কেমন, আমার খবর অনুযায়ী সেখানে রাজীব কুমার ইডি অফিসিয়ালদের সোজাসুজি থ্রেটেন করেছিলেন, বলেছিলেন আপনাদের 15 মিনিট সময় দিলাম, সমস্ত ফাইলপত্র হয় দিয়ে দিন, নইলে আই আই উইল পুট ইউ আন্ডার অ্যারেস্ট। কেমন, এটা অনেক টাটকা, এটা অনেক জীবন্ত, এটার অনেক এভিডেন্সিয়ারি ভ্যালু ইজ ফার মোর দ্যান হিজ ইনভলভমেন্ট ইন সারদা। প্লিজ রিমেম্বার দিস, এটা মনে রাখতে হবে। আমি কোট করিলাম এই জন্যে যে তাহলে কি এই পরিণতিটা অবশ্যম্ভাবী, এটা বুঝতে পেরে রাজীব ঠিক আগে যেমন 19 দিন দেশের মধ্যেই অন্তর্ধান করেছিল, এবার রিটায়ার করে গেছে খোলা হাত পা, দূর ছাড়া থাকবোই না, আবার ভোট এসে গেলে এই হয়ে গেলে সবকিছু জিতিয়ে যাবে। হ্যাঁ, যদি ইয়ে হয় তাহলে আমি আবার ফিরে আসবো। আদৌ এলে এখন তো আর চাকরির বন্ধন নেই, এখন চাকরির বন্ধনও নেই, এখন রিটায়ারমেন্টের ফেসিলিটি গুলো আটকে যেতে পারে, পেনশন, গ্র্যাচুইটি। এখন যদি সিবিআই সত্যি কেস করে, ইডি, দুজন 3জনের কপালে ব্যথা একদম ঝুলছে, রাজীব কুমার, মনোজ ভার্মা আর এই ডিসি সাউথ, এই 3জন কে কি যেন নাম আমি বলে না, উনি সিপি না, ওটা সুপ্রতিম সরকার অন্য লোক। আর আমার নাম ফাম যাই না, এত পুলিশের নাম আমার তা মনে থাকে না। তো যাই হোক, এই 3জনকেই ওরা আইডেন্টিফাই করেছে, এই 3জনের বিপদ আছে, মানে রিয়েল বিপদ আছে। আর বাকি বিপদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে কি না সেটা নির্ভর করবে দুটো ফ্যাক্টরের উপর। এক, সিবিআই তদন্তের যে আর্জি ইডি দিয়েছে সেটা গ্রাহ্য হবে কিনা, আমার নিজের অনুমান গ্রাহ্য হবে। সেদিনকে আমি যা বিচারপতির মুড দেখেছি। আর তারপরে শুধু সিবিআই তদন্ত করলেই হবে না, সিবিআই কে সেই সাহসটুকু দেখাতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো যারা এই বগলে ফাইল নিয়ে দৌড়ে দৌড়ে আসছিল, হ্যাঁ ভর্তি করছিল, বা আইপ্যাকের যেসব লোকেরা গোটা বাংলা জুড়ে ছড়ি গড়ায়, তাদের বিরুদ্ধে কতটা সক্রিয় হবে, কতটা সাহস দেখাবে, কতটা দিল্লি থেকে সংকেত পাবে, এগুলো নিয়ে যেহেতু বাংলার মানুষের মনে এখন ডিপ রুটেড সন্দেহ ঢুকে গেছে, ফলে ওই যে হিন্দিতে একটা কথা আছে না, খাড়া উতার না পারে, আপ কিতনা সাচ হো, খাড়া উতার কে বাতাও। তো সেই সন্দেহের জায়গাটা রয়েই গেল। ফলে 18 তারিখে একটা ডিসাইসিভ কিছু হবে বলে আমার বিশ্বাস। আর কিছুই তো চাইনি, প্রেয়ারটা তো ওয়ান লাইন প্রেয়ার, গিভ দ্য
ইনভেস্টিগেশন টু সিবিআই। কেননা লকডাউন আরো অনেক কেস আছে, 120B, 420, ওই যতগুলো ধারা আছে এই যাত্রায় জেল রক্ষা থেকে বেঁচে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা তো সিবিআই এর উপর নির্ভর করবে। আমার কথা হচ্ছে সিবিআই যদি মনে করে যে তাদের ইনভেস্টিগেশনের প্রয়োজনে কাউকে অ্যারেস্ট করা দরকার, আমার মতো ইনোসেন্ট লোককে অ্যারেস্ট করে 20 মাস ভোগাতে পারে, কিন্তু ওদের তো কোনো দম নেই। 20 মাস। আর এবং আমাকে অ্যারেস্ট করে, যে অ্যারেস্ট করছে সেই বলছে এরকম হাত জোর করে যে স্যার प्लीज एक्सक्यूज मी, आपकी हस्ती का पूछ ऐसे दबाया कि हमको इस मजबूरी में डाला। ঠিক আছে, সে নিজেই আমাকে বলছে যে তার কোনো উপায় নেই, উপর থেকে এত চাপ। সে যাই হোক, আমি আমার কথা বলতে চাই না। কিন্তু আমার বক্তব্য, যেভাবে বন্দ্যোপাধ্যায় পরিবার আহ, গত 15 বছর ধরে জামাই আদরে ট্রিটেড হয়েছে বাই দোজ হু হ্যারাসড ইনোসেন্ট পিপল লাইক মি, কেমন, সেটাও তো হিসেবের খাতায় জমা থাকছে, কেমন। সুতরাং এটা হচ্ছে, বাংলায় একটা কথা আছে, ঠগের বাড়ির ভোজ, জানিস তো? য- হ্যাঁ, হ্যাঁ, য- য- যতক্ষণ তোকে যে নেমন্তন্ন করেছে সে নাম্বার 1 ঠগ, তুই জানিস। তো দুজন গ্রামবাসী বলছে, এই যাচ্ছিস তো ওই বিয়েতে? বলে যাবো, কিন্তু যতক্ষণ না পাতে করে খাবো এবং খেয়ে মুখ ধোবো, ততক্ষণ বিশ্বাসই করবো না যে ও খাওয়াবে। তো এই সিবিআই হচ্ছে সেরকম আমাদের ফিলিং।